হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করব যারা বিভিন্ন দেশে ট্রাভেল করেন, বিশেষ করে আমার মতো স্বল্প বাজেটের ট্রাভেলার, তাদের জন্য বিভিন্ন দেশে ঘুরবেন, কিভাবে কম খরচে ঘুরবেন এবং কিছু নিয়ম কানুন, কিছু আইন কানুন, খাবার দাবার এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসি মূল প্রসঙ্গে। যদি আপনি কোনো দেশের বাইরে, বাংলাদেশের বাইরে যেতে চান, সবার প্রথমে আসে পাসপোর্ট ভিসা। সবারই ভ্রমণ করার আগে একটা পাসপোর্ট করতে হবে, তারপরে হচ্ছে ভিসা। এখন ভিসার কথা যদি বলি, বাংলাদেশিদের জন্য সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এখন। বাংলাদেশিদের মূলত কোনো দেশই এখন সহজে ভিসা দিচ্ছে না। আমরা ইউটিউব বিভিন্ন চ্যানেলে দেখি যে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ৪৫টা দেশ ভ্রমণ করতে পারবে, ৪২টা দেশ ভ্রমণ করতে পারবে, ৪০টা দেশ ভ্রমণ করতে পারবে। আসলে এই নিউজগুলা এবং বিভিন্ন চ্যানেলও এই নিউজ প্রচার করে। আসলে চ্যানেলের নিউজগুলো আমি মনে করি সম্পূর্ণই ফেক। কারণ আপনি অনারাইভেল কিংবা ই ভিসার মাধ্যমে এই মুহূর্তে সর্বোচ্চ ৫টা দেশ বেড়াইতে পারবেন কিনা সন্দেহ। আমি তার মধ্যে বলি, ১ নম্বরে হচ্ছে নেপাল। এই নেপাল দেশটাতে আপনারা ফুল ফ্রি ভিসা, উইদাউট ভিসা যদি আপনি ফ্লাই করে যান, তেমন কোনো ডকুমেন্ট তারা দেখবে না, আপনাকে ভিসা দিয়ে দিবে। ১ মাসের হোক, ১৫ দিনের হোক, আপনাকে দিয়ে দিবে। এই একটা দেশ নেপাল খুব ইজিলি আমাদেরকে ভিসা দিচ্ছে। তারপরে আসে নেপাল এবং মালদ্বীপের কথা। নেপাল এবং মালদ্বীপ যদি আপনার ভালো ট্রাভেল হিস্টোরি না থাকে, এর আগে ২-৪টা দেশ আপনি ট্রাভেল না করেন, তাহলে তারাও আপনাকে ইজিলি ঢুকতে দিবে না। এবং সেখানে হোটেল বুকিং এবং মালদ্বীপে সম্ভবত কনফার্ম হোটেল বুকিং লাগে। এছাড়া আর কোনো দেশ, ল্যাটিন আমেরিকার হয়তো একটা দেশ আছে বলিভিয়া, এখানে আপনার যাইতে হলে অনেক হাঙ্গামা, সহজে যাইতে পারবেন না। এছাড়া এখন এই মুহূর্তে কোনো দেশই আপনাকে মনে হয় অনারাইভেল ভিসা দিবে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম এরা আমাদেরকে টোটালি ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা দেয় যদি আপনার সব ডকুমেন্ট ভালো থাকে, আপনি যদি অরিজিনালি ট্রাভেলার হন, তাহলে হয়তো আপনাকে ঢুকতে দেয়। কম্বোডিয়া বাংলাদেশিদের জন্য মোটামুটি ভিসা বন্ধ করে দিছে, ভিয়েতনাম বন্ধ করে দিছে, ইন্দোনেশিয়া অনারাইভেল বন্ধ করে দিছে এবং ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া খুবই টাফ। আমি আমার এই আশেপাশের কয়েকটা দেশের কথা বললাম। থাইল্যান্ডের ভিসা পাওয়া এখন অনেক দীর্ঘ সময়ের ব্যাপার হয়েছে। তারপরে সিঙ্গাপুরের ভিসাটা একটু পাওয়া যায়, সিঙ্গাপুরের ভিসাটা পাওয়া যায়। এছাড়া আপনি ইউরোপ কান্ট্রিতে বলেন, আমেরিকাতে বলেন, এদের ভিসা রেট খুবই কম। ১০০টার মধ্যে হয়তো ২টা ভিসা দিচ্ছে, কিংবা তারও কম। তারা ভিসা অ্যাপ্লাই গ্রহণ করতেছে কিন্তু ভিসা দিচ্ছে না, ভিসার রেট খুবই কম। এইটা তাদের একটা বিজনেস মনে করি। তারা যদি প্রত্যেকদিন ১০০ জনের কাছ থেকে ৩০,০০০ টাকা নেয়, কিংবা আমেরিকাতে প্রত্যেকদিন প্রায় ১,০০০ লোক ভিসা অ্যাপ্লাই করতেছে, ভিসা দিচ্ছে মাত্র ১,০০০-এর মধ্যে হয়তো বা ১০টা ভিসা দিচ্ছে। খুবই খুবই কম রেট ভিসা দেওয়ার। আচ্ছা, এখন আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা আপনাকে ব্যবস্থা করতে হবে। আপনার কোয়ালিটির উপর আপনি ভিসা পাবেন, আপনার পাসপোর্টের উপর আপনি ভিসা পাবেন। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যখন আপনি কোনো দেশ ভ্রমণ করবেন, বলতে খারাপ লাগলেও একটা কুকুরের চেয়েও কম মূল্যায়ন করা হয় বাংলাদেশি পাসপোর্টকে। এটা আমি বহুবার আমার অভিজ্ঞতাতে পেয়েছি। এটা শুধু এটা আমাদের সরকারের ব্যর্থতা। কারণ বাংলাদেশে যেই আসছে ৭১-এর পরে থেকে এই পর্যন্ত কেউ বাংলাদেশ নিয়ে চিন্তা করে নাই, সবাই নিজেদের নিয়ে চিন্তা করছে। এখন বাংলাদেশের পাসপোর্ট নামতে নামতে এমন একটা জায়গায় নামছে যে কেউ বাংলাদেশিদেরকে ভিসা দিতে চায় না। এবং আমাদের চেয়ে গরিব দেশ কম্বোডিয়া, আমাদের চেয়ে গরিব দেশ নেপাল, এরাও আমাদেরকে খুব কড়াকড়িভাবে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এরাও আমাদেরকে খুব কড়াকড়িভাবে ভিসা দেয়, এয়ারপোর্টে অনেক জিজ্ঞাসাবাদ করে। এবং আমি অনেক দেশে দেখেছি যে প্লেনগুলোতে মোটামুটি বাংলাদেশিরা যায়, সেই প্লেনের দরজায় এসে ইমিগ্রেশন অফিসার দাঁড়িয়ে থাকে
এবং বাংলাদেশিরা বের হওয়ার সাথে সাথে তাদের হাত থেকে পাসপোর্টটা নিয়ে নেয় এবং বলে ফলো মি, আমার সাথে আসো। সব বাংলাদেশিকে একটা রুমে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে একজন একজন করে ছাড়া হয়, এবং যাদেরকে ছাড়া হয় না তাদেরকে ব্যাক ফ্লাইটে দেওয়া হয়। মালয়েশিয়াতে এটা অ্যাভেলেবল হচ্ছে। মালয়েশিয়াতে প্রায় অনেক টুরিস্ট বাংলাদেশিদেরকে ফিরতি প্লেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই যারাই যাবেন দেশের বাইরে খুব সাবধানে, কেয়ারফুল, কারণ আপনি প্লেনের টিকিট কেটে যাবেন, আরও আনুষঙ্গিক খরচ আছে। এই খরচ টাকাটা যেন নষ্ট না হয়, হোটেল বুকিং সহ খুব পাকাপোক্তভাবে যাবেন যেন আপনাকে ফেরত না আসতে হয় কোনো দেশ থেকে। আচ্ছা, এরপরে আসে আবহাওয়া। আপনি যখন একটা দেশে বেড়াতে যাবেন, আপনি যে অঞ্চলে বেড়াতে যাবেন, অবশ্যই সেই জায়গার আবহাওয়া সম্পর্কে অবগত হয়ে যাবেন। কারণ বাংলাদেশে যখন গরম তখন সেই দেশে শীত থাকতে পারে, বরফ পড়তে পারে। ইন্টারনেটে সার্চ দিলেই আপনি যে সময়টা সেইখানে অবস্থান করবেন সেই সময়ের আবহাওয়াটার আগাম তথ্য নিয়ে যাবেন। যদি সেইখানে শীতের আবহাওয়া থাকে অবশ্যই শীতের কাপড় নিয়ে যাবেন, এবং সবাই ব্যাগে একটা ছাতা এবং পাতলা রেইনকোট রাখবেন। যে দেশেই যান একটা পাতলা ছাতা এবং রেইনকোট রাখবেন অবশ্যই। এটা যে কোনো সময় আপনাকে দরকার হবে। যদি খুব রৌদ্র ওঠে তবে ছাতা ব্যবহার করবেন, এবং বৃষ্টির মধ্যে রেইনকোট এবং ছাতা ব্যবহার করতে পারবেন। এটা অবশ্যই যারা ট্রাভেলার তারা এটা ব্যাগের মধ্যে রাখবেন। এবং যে দেশে আপনি যাবেন সেই দেশের আবহাওয়া সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে যাবেন, অথবা ওই যে সময় যাচ্ছেন তার আগের বছর ওইখানে কেমন আবহাওয়া ছিল এই জিনিসটাও আপনি তথ্য নিয়ে যাবেন, যেন আপনার ট্রাভেল করতে একটু সুবিধা হয়। এরপরে আসে 3 নাম্বারে আসে খাওয়া দাওয়া। কোথায় থাকবে? আপনি একটা দেশে প্রবেশ করবেন, আপনি ট্যুরিস্ট, আপনার হোটেলেই থাকতে হবে, গেস্ট হাউসে থাকতে হবে। প্রায় দেশেই একটা ট্যুরিস্ট হাব আছে। বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশে যেহেতু এরকম ট্যুরিস্ট আসে না, অন্যান্য দেশে প্রচুর ট্যুরিস্ট যায়। একটা ট্যুরিস্ট হাব আছে। ট্যুরিস্ট হাব হচ্ছে যেখানে মূলত বেশিরভাগ ট্যুরিস্ট থাকে, বেশিরভাগ হোটেল ওইখান থেকে যাতায়াত সুবিধা, এবং ট্যুরিস্টদের জন্য যাবতীয় সুযোগ সুবিধাটা ওই এলাকায় থাকে। টুরিস্ট পুলিশ থাকে, ট্যাক্সি থাকে, মেট্রো থাকে, এরকম একটা এলাকা আপনি বাছাই করবেন। আমি বলে দিই, নেপালের কাঠমান্ডুতে আছে থামে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছে পাসার সিনি, কম্বোডিয়াতে আছে রিভার সাইড, ভিয়েতনামে আছে ওল্ড টাউন। আমি কয়েকটা বললাম, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরে মোটামুটি একটি টুরিস্ট হাব আছে, যেইখানে টুরিস্টরা নেমে ওই এলাকাটায় যায়। ওইখানে সব হোটেল থাকে, সস্তা হোটেল, দামি হোটেল, গেস্ট হাউস ওইখানে থাকে। আর আমার মতো যারা বাজেট ট্রাভেলার, কম টাকার মধ্যে ভ্রমণ করতে চান, তারা চেষ্টা করবেন আপনার ব্যাকপ্যাক হোস্টেলে থাকার জন্য। ব্যাকপ্যাক হোস্টেলটা হচ্ছে এক রুমে 8-10 জন থাকে, ডাবল বেড থাকে, অনেক সময় ডাবল বেড থাকে না, কিন্তু এক রুমে একাধিক লোক থাকে, কমপক্ষে 5-6 জনের জন্য বেড থাকে। আপনাকে একটা লকার দিবে, ওয়াইফাই দিবে। যেহেতু কোথাও বেড়াতে গেলে শুধু রাত্রে ঘুমানোর জন্যই বেডটা দরকার, তাছাড়া আর দরকার না। তাই আপনারা চেষ্টা করবেন ব্যাকপ্যাক হোস্টেলে থাকার জন্য। ব্যাকপ্যাক হোস্টেলে অন্যান্য গেস্ট হাউসের চেয়ে ভাড়া প্রায় অর্ধেক। তাই আমি বলবো যে আপনারা যে সিঙ্গেল যান, কিংবা 2 জন বন্ধু গেলেন, 2 জন বন্ধু গেলেন, তারা কম খরচে ব্যাকপ্যাক হোস্টেলে থাকতে পারে। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে এলাকাটায় থাকতেছেন সেখান থেকে যাতায়াত ব্যবস্থা মেট্রো, বাস স্টপেজ এগুলো কাছাকাছি আছে নাকি, এগুলো দেখে তারপরে আপনি এলাকাটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে আসে খাওয়া দাওয়া। যেহেতু আপনি ট্রাভেল করতেছেন, খাওয়া দাওয়া আপনি যেখানেই থাকেন আপনার খাওয়া দাওয়াটা করা লাগবে। এখন আমরা যে খাবার অভ্যস্ত, আপনি ওই যে দেশে বেড়াইতে যাচ্ছেন ওই খাবারটা নাও পাইতে পারেন। এখানে আবার একটা কথা হচ্ছে হালাল।
আপনি যদি মুসলিম কান্ট্রিতে না যান, অমুসলিম কান্ট্রিতে যান, তাহলে আপনার হালালের একটা বিষয় থাকে। আপনি হালাল হারামের একটা বিষয় থাকে। আবার অনেক দেশ আছে মুসলিম প্রধান কান্ট্রি, কিন্তু আপনি বাংলাদেশের মতো খাবার পাবেন না, ভাত মাছ এগুলো পাবেন না, কিন্তু মুসলিম প্রধান কান্ট্রি, তাদের প্রধান খাবার হচ্ছে রুটি। আবার আপনি যদি মিডল ইস্টে যান, আরব কান্ট্রিতে যান, সেইখানে আপনি অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, সেইখানে খাবার নিয়ে আপনি কতটা চিন্তা করতে হবে। আবার যদি আপনি জাপান কোরিয়া যান, সেখানে হালাল রেস্টুরেন্ট পাইলেও আপনি আমাদের মতো খাবার পাবেন না। চায়নাতে আপনি হালাল রেস্টুরেন্ট পাইলেও খাবারটা আমাদের মতো হবে না। আবার যদি আপনি মালয়েশিয়া সিঙ্গাপুরে যান, সেইখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন, বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন অ্যাভেলেবেল, যেখানে আপনার খাবারটা খাওয়া আপনার জন্য সুবিধাজনক হবে। আবার অনেক দেশ আছে আপনি হালাল রেস্টুরেন্ট পাবেনই না। অনেক দেশ আছে যেখানে আপনাকে শুধু রুটি, ব্রেড এগুলো খেয়ে থাকতে হবে। মোট কথা হচ্ছে, আপনি যখন ট্রাভেল করবেন, আপনাকে মানসিকভাবে প্রিপারেশন রাখতে হবে যে ব্রেড খেয়ে থাকতে হতে পারে, কিংবা একটা বিস্কুট খেয়ে থাকতে হতে পারে। আপনি ওইখানে এমন একটা জায়গায় আপনি রাত্রেবেলায় গেলেন, ওইখানে কোনো হালাল খাবার নেই, তখন আপনাকে একটা রুটি কিনা রাত পার করতে হবে। এইগুলো আপনাকে প্রিপারেশন রাখতে হবে। কম্বোডিয়াতে আপনি যদি অমুসলিম রেস্টুরেন্টে খান, দেখবেন যে একই তেলে শুয়োরের মাংস ভাজতেছে, আবার ওই তেলে মুরগির মাংস ভাইবে আপনাকে দিচ্ছে। এগুলো দেখে হয়তো আপনার খাইতে ইচ্ছা করবে না। আবার আপনি একদম পিওর হালাল রেস্টুরেন্টও সব জায়গায় পাবেন না, একদম পিওর হালাল রেস্টুরেন্ট। তবে হালাল রেস্টুরেন্টের জায়গায় গায়ে একটা লোগো থাকে, আরবিতে লেখা থাকে হালাল, কিংবা আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার রেস্টুরেন্টটা হালাল কিনা, তাহলে আপনি সেখানে খেতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি হালাল রেস্টুরেন্ট পাইলেন না, হালাল খাবার পাইলেনই না, তাহলে আপনাকে ব্রেড বিস্কুট এগুলো খায়া থাকতে হবে। এই মানসিক প্রিপারেশনটা আপনার থাকতে হবে। অনেক দেশ আছে যে আমাদের দেশের সাথে খাবারের কোনো মিলই নাই, ওইটা খায় আপনাকে থাকতে হতে পারে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আরেকটা বিষয় আমি বলি যে যাতায়াত। আপনি ওইখানে যে দেশে গেছেন, বেড়াইতে গেছেন, আপনি কীভাবে যাতায়াত করবেন? আপনি সবসময় চেষ্টা করবেন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করার জন্য। পাবলিক ট্রান্সপোর্টটা হচ্ছে খরচ কম, আর আপনি সাধারণ মানুষের সাথে মিশতে পারতেছেন, তাদের কালচারটা দেখতে পারতেছেন। এই কারণে আমি সাজেস্ট করি সবসময় পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করার জন্য, সেটা মেট্রো হোক, বাস হোক। আরেকটা জিনিস করতে পারেন আপনি হচ্ছে, এই অনেক দেশ আছে মোটরসাইকেল ভাড়া করে, তারা বিদেশিদেরকে এত ড্রাইভিং লাইসেন্স এত কিছু চায় না, কিংবা পুলিশ এদেরকে বিদেশি বলে একটু ছাড় দেয়। আমি ইন্ডিয়াতে মোটরসাইকেল ভাড়া নিছি, নেপালে মোটরসাইকেল ভাড়া নিছি, কম্বোডিয়াতে মোটরসাইকেল ভাড়া নিছি, হ্যাঁ, আমার কোনো সমস্যা হয় না, ড্রাইভিং লাইসেন্স নাই, তাতে কোনো সমস্যা নেই। কম্বোডিয়াতে বিদেশিরা মোটরসাইকেল চালাইলে হেলমেট আছে কিনা এটাই দেখে। মিশরের মোটরসাইকেল ভাড়া নিছি। এটা আবার খুব উন্নত দেশে আপনি পারবেন না, সিঙ্গাপুরে পারবেন না, জাপানে পারবেন না, আপনাকে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনি ইউরোপে পারবেন না, আমেরিকাতে পারবেন না মোটরসাইকেল ভাড়া নিয়ে চালাইতে, আপনাকে অবশ্যই আগে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। কিন্তু আপনি যদি আমাদের সেম কান্ট্রি, আশেপাশে কিছু কান্ট্রি আছে, এসব কান্ট্রিতে আপনি বেড়ান, একটা মোটরসাইকেল ভাড়া নেন 15 দিনের জন্য, কিংবা যে কদিন থাকলেন, এক সপ্তাহের জন্য আপনি ভাড়া নিলেন, তাহলে আপনি এই মোটরসাইকেলটা নিয়ে খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারবেন, বিভিন্ন অলিগলিতে ঘুরতে পারবেন, যেখানে সাধারণত আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাইতে পারবেন না। আর পাবলিক ট্রান্সপোর্টে মোটরসাইকেল না নিলে পাবলিক ট্রান্সপোর্টে যখন আপনি ট্রাভেল করবেন, বাসে আপনি তাদের সাথে তাদের কালচারটা দেখতে পারবেন, তারা কেমন। তারপরে ভাড়া অনেক কম। এই আপনি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করবেন। ট্যাক্সি নিলে কিংবা পার্সোনাল গাড়ি নিলে দেখা যাবে যে আপনার ট্যুর খরচটা অনেক বেড়ে যাবে। যদি আপনি একা থাকেন কিংবা আপনার
দুই বন্ধু থাকেন, তাই নিয়ে আমি এটা বলতেছি। আপনি যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে যান, পরিবারের একাধিক সদস্য নিয়ে ঘুরতে যান, তাহলে আপনাকে ট্যাক্সি নিতে হবে, এটাই সুবিধাজনক। আচ্ছা, এখন আসি কোথায় কোথায় ঘুরবে। আমরা যখন একটা দেশে বেড়াতে যাই, তখন সাধারণত সেই দেশের রাজধানী, বড় বড় শহর, বড় বড় স্পট, টুরিস্ট স্পটগুলোকে আমরা লিস্টে রাখি। হ্যাঁ, এটা অবশ্যই বেড়াইতে হবে। আপনি একটা দেশে গেছেন, সেই দেশের বড় বড় শহর, টুরিস্ট স্পট। আপনি মিশরে গেছেন, আপনি পিরামিড না দেখে আসেন, তাইলে তো আপনারা মিশর গেছেন এটাই ব্যর্থ। আপনি ফ্রান্সে গেছেন, আপনি আমেরিকাতে গেছেন, লিবার্টিটা একটু দেখে আসেন নাই, তাইলে তো আপনার আমেরিকা তো আর কোনো সার্থকতা নেই। আপনি কম্বোডিয়াতে গেছেন, আপনি আনকার ওয়ার্ড দেখেন নাই, তাইলে তো আপনার কম্বোডিয়াতে যাওয়ার কোনো মানে নেই। আপনি মালয়েশিয়াতে গেছেন, পেট্রোনাস টাওয়ার দেখেন নাই, তাইলে তো আপনার মালয়েশিয়াতে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি বলি আপনারা অবশ্যই বড় শহর এবং মেইন স্পটগুলো ঘুরবেন। মূল যে আকর্ষণ একটা দেশের, সব দেশের কিছু মূল আকর্ষণ থাকে, আপনি মূল আকর্ষণগুলো অবশ্যই দেখবেন। সাথে পাশাপাশি মফস্বল শহর, ছোট শহর এবং গ্রাম, একটা দেশের কে দেখতে হইলে, একটা দেশকে বুঝতে হইলে যাইতে হবে তার গ্রামে, মফস্বল শহর, যেখানে টুরিস্ট যায় না, সাধারণত টুরিস্ট যায় না। আপনাকে দেখে তারা অবাক হবে, আপনাকে তারা তা খাইতে বলবে, আপনাকে তারা বসতে বলবে, কারণ সেই শহরে টুরিস্ট যায় না, সেইখানে টুরিস্ট যায় না। আপনি একটা অন্যরকম এনজয় করবেন। আপনি যখন গ্রামে যাবেন, গ্রামের মানুষ আপনাকে দেখে অবাক হবে, আপনার সাথে ছবি তুলতে চাবে, আপনাকে খাওয়াইতে চাবে, তখন আপনার ভালো লাগবে। অবশ্যই একটা দেশে গেলে সেই দেশের মূল স্পট, রাজধানী দেখার পাশাপাশি আপনি গ্রামেও যাবেন এবং মফস্বল শহরগুলোতেও ঘুরবেন। পাশাপাশি বর্ডার শহরগুলা, যে শহরগুলা ওই দেশের বর্ডারের সাথে অন্য কোনো দেশের বর্ডার আছে, বর্ডার শহরগুলাও বেড়ানোর চেষ্টা করবে। বর্ডার শহরগুলোতে একটা অন্যরকম পরিবেশ থাকে, দুই দেশেরই একটা আভাস থাকে, দেখতে ভালো লাগে। কিংবা অনেকে বর্ডার পার হয়ে দেশে যাচ্ছে আসতেছে, এটাও দেখতে ভালো লাগে। আর যদি আপনারা পারেন, এক দেশ থেকে যখন আরেক দেশে যাবেন, যদি হয় ফ্লাই না করে বাই রোডে, বাই ট্রেনে যেতে পারেন, তাহলেও অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা সুন্দর দেখতে পাবেন এবং ওই জার্নিটা আপনি উপভোগ করতে পারবেন, যেটা আপনি প্লেনে পাবেন না। প্লেনে আপনি ঢাকা থেকে উঠলেন, আপনাকে কুয়ালালামপুর নিয়ে নামিয়ে দিল, এটা আপনি কিছুই দেখতে পাবেন। কিন্তু যদি আপনি থাইল্যান্ড থেকে বাই রোডে কিংবা বাই ট্রেনে মালয়েশিয়াতে ঢোকেন, আপনি দুই দেশের বর্ডার, দুই দেশের রেল স্টেশন, দুই দেশের কালচার, দুই দেশের মানুষ কীভাবে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, আপনি এটা দেখতে পাবেন। তাই আমি বলবো যে আপনারা যদি সম্ভব হয় বাই রোডেও যাতায়াত করবেন এবং অবশ্যই একটা দেশের গ্রাম, একটা দেশের মফস্বল শহর দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনার ভ্রমণটা সার্থক হবে। আমি যখন প্রথম ভ্রমণ করতাম, আমি আপনার একটা দেশের প্রধান শহর, প্রধান স্পটগুলা ঘুরে চলে আসতাম, কিন্তু আমি পরে বুঝলাম না, এইটার সাথে সাথে গ্রামেও ঘুরতে হবে, এবং মফস্বল শহরগুলো ঘুরতে হবে এবং বর্ডার শহরগুলা, এগুলোর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য আছে, দুই দেশের বর্ডার একসাথে, এটাও দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, লোকালয়। বিশ্বে এক এক দেশের এক এক আইন, এক দেশের গানে আরেক দেশের বলে একটা কথা আছে। আপনি যখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোথাও ঘুরবেন, আপনি যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, আপনি আপনি কোনো অকারেন্স করলে, আপনি কোনো অন্যায় করলে শুধু আপনাকেই কিছু বলবে না, তখন একটা যখন নিউজ হবে, ওইখানে লেখা থাকবে একজন বাংলাদেশি, মানে আপনার পাসপোর্টের সাথে সারা বাংলাদেশের মান সম্মান জড়িত আছে। তাই আপনি দেশের বাহিরে যখন পা দিবেন, তখন আপনাকে খুব অ্যালার্টভাবে চলাফেরা করতে হবে।
আপনার কারণে যেন কোনো বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ না হয়। আপনি এমন কিছু করবেন না, এমন কোনো কাজ করবেন না যেটার জন্য সমগ্র বাংলাদেশিকে হেয় হতে হয় কিংবা সমস্ত বাংলাদেশিকে গালি শুনতে হয়। এখন সিসি ক্যামেরার যুগ, আপনি মোটামুটি সব কিছু সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আপনি কোনো অন্যায় করে পার পাবেন না, যেটা ছোট অন্যায় হোক কিংবা বড় অন্যায় হোক, আপনাকে পুলিশ সাথে সাথে ধরে ফেলবে। তাই কোনো অন্যায়ের চিন্তা, কোনো ২ নাম্বারের চিন্তা দেশের বাহিরে করবেন না, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক দেশের আইন আমাদের দেশ থেকে অনেক ভিন্ন। যেমন আমরা বাংলাদেশে একটা বাচ্চাকে কোলে নিলে, আদর করলে তাদের বাবা মা খুশি হয়। আপনি রাস্তায় চিনেন না, কিন্তু একটা সুন্দর বাচ্চা দেখছেন, আপনি গালে হাত দিয়ে আদর করলেন, খুশি হন। আবার অনেক দেশে এটা খুশি হয় না, সাথে সাথে আপনাকে পুলিশ ডেকে এনে ধরায় দিতে পারে, সে আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছে। আবার অনেক দেশ আছে, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, যে আপনি একটা বাচ্চার ছবি তুলতে চাইলেন, খুশি হবে। অনেক দেশ আছে, আপনি একটা বাচ্চার ছবি যদি তার মা বাবার অনুমতি ছাড়া তুলেন, কিংবা কোনো লোকের ছবি, কোনো মেয়ের ছবি যদি আপনি অনুমতি ছাড়া তুলেন, পুলিশ ডাইগায় না আপনাকে হেনস্থা করতে পারে, ধরিয়ে দিতে পারে। তাই আপনি যখন বিশেষ করে উন্নত কান্ট্রিগুলা, আরব কান্ট্রিগুলা ট্রাভেল করবেন, এই সব ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। কোনো ইফটিজিং, কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার, কোনো বাচ্চার শরীরে হাত দেওয়া, কারো অনুমতি ছাড়া কোনো ছবি তোলা, এবং কারো কোনো কিছু ধরা, কোথাও থেকে কোনো কিছু নেওয়া, কিংবা একটা জিনিস পড়ে আছে, আপনি মনে করলেন পড়ে আছে, আমি পুরাই নিয়ে দেয়, এই চিন্তাও করবেন না। যেটা যেখানে আছে ওইখানে পড়ে থাকে। বিদেশে কেউ কারোরটা ধরে না, রাস্তায় পড়েও থাকে, কেউ কারোরটা ধরে না, কেউ কারোরটা নেয় না, কেউ কারোর কাছে ঢিল মারে না। আম গাছে আম পুইটা পড়ে যাবে, কিন্তু কেউ নিচে থেকে কুড়ায় খাবে না। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের দেশে যেমন একটা রাস্তার পাশে যাচ্ছি, গাছে আম আছে, পায়রা খাইলাম, কেউ কিছু বললো না। কিন্তু এই একটা বিদেশে যাচ্ছেন, গাছে থেকে আম পড়ে রয়েছে, আপনি কুড়াই নিয়ে খাইলেন, এটাও আপনাকে অপরাধী করতে পারে, যে আপনি তার অনুমতি ছাড়া আপনার গাছের আম নিছেন। সেহেতু আপনি যখন দেশের বাইরে যাবেন, খুব অ্যালার্ট থাকবেন, এমন কোনো কিছু করবেন না এমন যে আপনি বিপদে পড়তে পারেন, কারণ ওইখানে আপনার কেউ নয়, আপনি একাই। আবার অনেক দেশ আছে, আপনি তাদের সাথে কথা বলবেন, তারা খুশি হবে, তাদের ছবি তুলবেন, তারা আগ্রহ করে ছবি তুলবে। মিশর আছে একটা দেশ, নেপালের মানুষ খুব ফ্রেন্ডলি, এরা আপনি ছবি তুললে খুশি হবে, আপনার সাথে কথা বলবে। কিন্তু তাই বলে এরকম না যে সব দেশই একই রকম, সব দেশের মানুষই একই রকম। এক এক দেশের মানুষ এক এক রকম, এক এক দেশের কালচার এক এক রকম। এটা আপনাকে, যখন আপনি ট্রাভেল করবেন, তখন এটা আপনাকে মাথায় নিতে হবে। এবং লোকাল কোনো লোকের সাথে তর্কে জড়াবেন না, লোকাল কোনো লোকের সাথে মারামারি করবেন না, এগুলো থেকে এড়ায় চলবেন। এবং অনেক দেশ আছে আপনাকে বিদেশি হিসাবে খুব সম্মান করবে, আপনিও তাদেরকে সম্মান করবেন, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। এটা যদি আপনি কোনো অন্যায় করেন, অপরাধ করেন, সারা বাংলাদেশিদের জন্য দুর্নাম, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আর অনেক দেশের কিছু লোকাল আইন আছে, এগুলো আপনি যাওয়ার আগে একটু ইন্টারনেট ঘেটে জেনে যাবেন। অনেক দেশে আপনার রাস্তা পার হওয়ার আইন আছে, আপনি যদি রাস্তা নির্দিষ্ট জায়গাতে পার না হন, আপনাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। অনেক দেশ আছে, আপনি যদি ময়লা ফেলান, থুতু ফেলান, আপনাকে জরিমানা দিতে হবে। এই জিনিসগুলা, ছোটোখাটো জিনিসগুলা আপনাকে জানা দিতে হবে। সিঙ্গাপুরে অনেক জায়গায় আপনি থুতু ফেলাইলেও জরিমানা দিতে হবে। দুবাইতে আপনি যদি নির্দিষ্ট জায়গাতে রাস্তা পার না হন, আপনাকে ওই দেশের 300 টাকা জরিমানা দিতে হবে। জাপানে রাস্তাঘাট পার হওয়ার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে, ওইখান থেকে আপনার জায়গা আছে, ওইখান থেকে আপনাকে রাস্তা পার হতে হবে। এবং হাঁটার জন্য যখন রাস্তা পার হবেন, তখন ব্লু লাইট জ্বলবে, তখনই আপনি রাস্তা পার হতে পারবেন, নাইলে আপনাকে জরিমানা গুনতে হবে। ঠিক আছে, এইগুলা খুব অ্যালার্টভাবে মাথায় রাইখা আপনাকে চলাফেরা করতে হবে। এবং আপনি যখন বিদেশে যাবেন,
আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডলার ভাঙানো। আপনি ডলারটা কোথা থেকে ভাঙাবেন? আপনি ডলারটা ভাঙাবেন টুরিস্ট হাব থেকেই ভাঙাবেন। দেখবেন ওইখানে অনেকগুলা ডলার ভাঙানোর এক্সচেঞ্জের দোকান থাকবে। ওইখানে আপনি যাচাই করে ভাঙাবেন, যেখানে সবচেয়ে বেশি রেট পাবেন সেইখানে ভাঙাবেন। যেখানে একটা দোকান কিংবা এয়ারপোর্টের ভিতরে না ভাঙানোর চেষ্টা করবেন, না ভাঙানোর চেষ্টা করবেন। এবং অনেক দেশে আপনি দেখবেন ওই টুরিস্ট হাবেই ডলার ভাঙানো যায়, তারপরে আপনার ডলার ভাঙানোর এক্সচেঞ্জ করার দোকান পাবেন না। ওইখান থেকে বের হয়ে গেলে দেখা যাবে যে সচরাচর ডলার ভাঙানোর এক্সচেঞ্জের দোকান নাই। তাইলে আপনি কি করবেন, ওই টুরিস্ট হাব এলাকা থেকেই আপনি বেশি করে ডলার ভাঙায় নেবেন। যদি অন্য শহরে যান, টুরিস্ট হাব এলাকায় অনেকগুলো ডলার ভাঙানোর দোকান থাকে, ওইখানে যাচাই করে দাম দর করে ডলার ভাঙানো যায়। এখন আসি বিদেশ থেকে কেনাকাটা। আমি প্রথমেই বলি, গার্মেন্টস আইটেম, জুতা বাংলাদেশের চেয়ে সস্তা কোথাও নাই। গার্মেন্টস আইটেম, শার্ট প্যান্ট গেঞ্জি বাংলাদেশেই সবচেয়ে সস্তা। অন্যান্য দেশে এক্সপেন্সিভ, কোনো কোনো দেশে অনেক বেশি এক্সপেন্সিভ। তাই আপনারা চেষ্টা করবেন জামা জুতা বাংলাদেশ থেকে কেনার জন্য। বিদেশে যদি আপনি আনকমন কিছু পান তবে আপনি সেটা কিনে নিয়ে আসতে পারেন। এবং আপনি ট্রাভেলের শেষ 2 দিন রাখবেন কেনাকাটার জন্য। শেষ 2 দিন রাখবেন কেনাকাটার জন্য। এবং কোথা থেকে কেনাকাটা করবেন আমি বলি, আপনি আগে ইন্টারনেটে সার্চ দিবেন। সার্চ দিয়ে কোথায় কোথায় হোলসেল মার্কেট আছে, আপনি হোলসেল মার্কেটগুলোতে যাবেন। বন্ধু বান্ধবের জন্য কিংবা ফ্যামিলির জন্য একসাথে 6টা গেঞ্জি 6টা আইটেম কিনলেন, এরকম আইটেম কিনলেন যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। চায়নাতে আপনি ভালো ভালো ইলেকট্রিক্যাল পণ্য পাবেন। এক এক দেশে এক একটা জিনিস ভালো পাওয়া যায়। তবে গার্মেন্টস আর জুতা এটা আমি বলবো বাংলাদেশ থেকে নাকি। এক এক দেশে এক একটার জন্য বিখ্যাত। আপনি চিন্তা ভাবনা করবেন যে কোন দেশ থেকে কি আনবেন। দুবাই মধ্যপ্রাচ্য স্বর্ণের জন্য বিখ্যাত, এখানে আপনি কম দামে স্বর্ণ পাবেন। চায়নাতে ইলেকট্রিক্যাল পণ্য পাবেন ভালো কম দামে। আপনি দেখবেন হোলসেল মার্কেটগুলো কোথায়, আপনি হোলসেল মার্কেট চলে যাবেন, হোলসেল মার্কেট থেকে কেনাকাটা করবেন। এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবং আসার 2 দিন আগে আপনি কেনাকাটার জন্য বরাদ্দ রাখবেন। আসার 2 দিন আগে আপনি 2-3 দিন আগে আপনি কেনাকাটা করবেন। তার আগে আপনি কেনাকাটা করে ব্যাগ ভর্তি করবেন না। ওইটাই। আর হচ্ছে একটা জিনিস যেটা না বললেই না, আবারও বলি, যে আপনারা যখন বিদেশে যাবেন অনেক সময় বিদেশিদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে, বিভিন্ন করে, কিংবা একটা রেস্টুরেন্টে অনেক বিল নেওয়া হয়, কিংবা আপনার সাথে কেউ একজন ফ্রেন্ডলি করতে এসে আপনাকে একটা রেস্টুরেন্টে নিয়ে বসায় খাওয়ায়া প্রথমবার হয়তো সে বিল দেবে, দ্বিতীয়বার আপনাকে বিল দেওয়া, তখন বিল দিতে হবে অন্য কোনো জায়গায়, তখন দেখবেন যে একটা বড় ধরনের অ্যামাউন্ট আসছে। তাই যখন আপনি বাইরের দেশে কারোর সাথে মিশবেন, বুঝে শুনে তারপরে মিশবেন। এবং আপনার যে সাথে যে টাকা থাকবে সেটা সবসময় খুব কেয়ারফুলি ভালো একটা জায়গায় রাখবে। এবং এটা কাউকে সম্পূর্ণটা দেখাবেন না যে আপনার সাথে কত টাকা আছে। অনেক দেশ আছে আপনি রাত বিরাত ঘুরবেন, কোনো সমস্যায় পড়বেন না। আমি অনেক দেশে রাত্রি 12টা 1টা 2টা সারা রাত্রি ঘোরাঘুরি করছি, কোনো সমস্যা হয় নাই। আবার এমন অনেক দেশ আছে, আমি পড়ি নাই সমস্যা, এমন কোনো অনেক দেশ আছে যেখানে আপনি বিদেশি বলে সমস্যায় পড়তে পারেন। মালয়েশিয়াতে তামিলরা বাংলাদেশিদের ডিস্টার্ব করে, টাকা পয়সা মোবাইল টোবাইল ছিনাই নিয়ে যায়। তবে আমার এই 27 বছর, আমি 27 বছর ধরে ট্রাভেল করি, আমার কখনো কোনো খারাপ পরিস্থিতি হয় নাই। তবে কেয়ারফুল, সাবধান থাকা সবসময় ভালো। আপনারা যে দেশেই ট্রাভেল করেন না কেন খুব কেয়ারফুল থাকবেন,
এবং একটা ব্যাগ সবসময় আপনার সাথে রাখবেন, যেখানে আপনার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র রাখবেন। ছোট্ট একটা ব্যাগ আপনার কোমরে কিংবা ঘাড়ে রাখবেন। আপনার পাসপোর্টটা, আপনি যদি ওয়াশরুমেও যান, যেন আপনার পাসপোর্টটা আপনার সাথে থাকে, এরকম পাসপোর্টটা আপনার সাথে রাখবেন সবসময়। আর যখন প্লেনে উঠবেন তখন ছোট একটা ব্যাগ রাখবেন, যেটা নিয়ে প্লেনে উঠা যায়। ওই ব্যাগের মধ্যে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড়, ওষুধপত্র এবং পাসপোর্টটা সবসময় আপনার কোমরে কিংবা ঘাড়ে রাখবেন। আচ্ছা, আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।